আজকে আমাদের বিরুদ্ধে যারা আওয়ামী লীগের কথা বলছি, সেই আওয়ামী লীগ শুধুমাত্র এইটুকু গ্যারান্টি পায় যে পুলিশ ওদের ঝামেলা করবে না, সেনাবাহিনী ওদের ঝামেলা করবে না। এই গ্যারান্টিটুকু যদি পাই, তাহলে এই বাংলাদেশে আমরা যারা আন্দোলন করে বিজয়ী হয়েছি, আমরা 10 মিনিট টিকতে পারবো? হ্যাঁ, অনেকে পালায় গেছে, তারপরেও যে কয়টা মাঠে আছে আপনাদের আশেপাশে আছে। আমি তো রিক্সায় যখন চড়ি, অনেক ছাত্রলীগ নেতা, যুবলীগ নেতা এখন রিক্সা চালায়, তাদের রিক্সাতেই চড়ি, অ্যাটিটিউড দেখে বুঝতে পারি। ঠিক আছে, আমার প্রশ্ন হলো, যদি এই সমাজে আমাদের সেনাবাহিনীটাকে নষ্ট করা হয়, পুলিশ বাহিনীটাকে নষ্ট করা হয় পুরাপুরি, তাহলে এই যে রিক্সায় উঠে বসে আছি, থাকতে পারবো তো? আমি এই কথাগুলো কেন বলছি, যে আমার আমার লড়াইয়ের বুঝটা ওই জায়গায়, যে আমরা একটা লড়াই করছি, সেই লড়াইয়ের পরে আমাদের এই বাংলাদেশটা সুন্দরভাবে সাজাতে হবে। হ্যাঁ, একটা ইউটিউবিং করছে বিদেশ থেকে বসে, সে এসে আমাদের সেনাবাহিনী কু ঘটে যাচ্ছে, সেনাবাহিনীর আপনার লোয়ার অফিসারদেরকে উস্কানি দিচ্ছে। হ্যাঁ, তারপরে নাগরিকদেরকে নেমে পড়তে বলতেছে। আপনাদেরকে একটা কথা বলি, এই যে রাতে বলল, ধরেন 1-2 লাখ মানুষ বের হয়ে গেল সেখান থেকে, অথবা সেনাবাহিনীর 46 ব্রিগেডে তারা হলো সৈনিকরা পিনাকির কথাই উস্কানি হিসেবে নিয়ে তারা আর্মস নিয়ে বের হয়ে গেল, তাদের সব সিনিয়র অফিসারদের গোলাগুলি শুরু করলো, সিনিয়র অফিসাররা মারা শুরু করলো, আবার নাগরিকরা যে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা শুরু করলো, সেই নাগরিকদের বিরুদ্ধেও একটা লড়াই শুরু হলো। আলটিমেটলি পিনাকি যেটা চাইছিল সেটা যদি হইতো, তাহলে আসলে কেমনটা হইতো, আমাদের পরিস্থিতি কেমনটা হতো, তাই না? যেটা সে বলছিল যে আপনারা সবাই নেমে আসেন, সেনাবাহিনীর দিকে রওনা দেন, সেনানিবাসের দিকে রওনা দেন, সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা তোমরা রুখে দাঁড়াও। এই যে সামগ্রিক অ্যাটিটিউড, এটা যদি এই ওর কথা মতোই যদি হইতো, তাহলে আমাদের দেশে কতটুকু বিপদ হতো বলেন? এগুলো এগুলো কিভাবে বলবো আসলে? এখন মনে হয় সময় হয়েছে। প্রথমত বাংলাদেশের নাগরিকদের ধন্যবাদ, ধন্যবাদ। এই মানুষটার কথা আপনারা বিশ্বাস করেননি, তাকে ওইভাবে রাগে, জিদে, ক্ষোভে অনেক গালিগালাজ করতে চাচ্ছি না, ওইটা তার অ্যাটিটিউড, আমরা এটা না করলাম। কিন্তু আপনাদেরকে ধন্যবাদ, আপনারা তার কথা বিশ্বাস করেননি, তার কথা শুনেন নাই, তার কথা অনুযায়ী সেনানিবাসের দিকে যান নাই। জুনিয়র অফিসারদেরকে ধন্যবাদ, তারা এই ইউটিউবারের কথা অনুযায়ী নিজেদের মস্তিষ্ককে আলোড়িত করেন নাই, উত্তেজিত করেন নাই। যদি করতেন তাহলে কিন্তু ওই ফ্রান্সে বসে সে দায় নিত না, সে দায় নিত না। আমি একটা পয়েন্ট ধরায় দেব, যে এই গণ অভ্যুত্থানে যারা গার্ডস নিয়ে গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিচ্ছে, হ্যাঁ, আত্মবিশ্বাসী ছিল যে আমরা গণ অভ্যুত্থান করবো, জেলে গেলে জেলে গেলাম, মরে গেলে মরে গেলাম। পিনাকি ভট্টাচার্য তাদের গোত্রের মানুষ না, তাদের গোত্রের মানুষ ছিল না, এবং চান প্রাণ দিয়ে চেষ্টা করছে এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য, আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে সেশনের পরে সেশন করছে, প্রতিদিন একটা করে ভিডিও দিছে যে এই আন্দোলন হাসিনার পাতনা আন্দোলন, এই আন্দোলন ইন্ডিয়ার পাতনা আন্দোলন। মনে আছে আপনাদের? ব্লকেড, বাংলা ব্লকেডকে প্রমাণ করার চেষ্টা করছে যে এটা হলো ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এই শব্দ দেওয়া, এবং এটা ইন্ডিয়ার পারপাস সার্ভ করা হচ্ছে। আপ্রাণ চেষ্টা করছে। তার মানে কি, সে আমাদের এই গণঅভ্যুত্থান ঠেকানোর জন্য কাজ করছে। এখানে থামে নাই, সে তার অডিয়েন্স গ্রুপকে নিয়ে একটা পারসেপশন গ্রো করার চেষ্টা করছে যে এই গণ অভ্যুত্থানটা একটা পাতানো গণ অভ্যুত্থান, সো আমরা এটাতে অংশ নেব না। একটা পারসেপশন ডেভেলপ করার চেষ্টা করছে। তাহলে আপনাদেরকে আমার জিজ্ঞাসা, এই যে গণ অভ্যুত্থানটা একটা পাতানো, বাংলা ব্লকেট এই শব্দটা ইন্ডিয়া থেকে আসছে, এই আন্দোলনে আমাদের যাওয়া যাবে না, এই ব্লকেটে অংশ নেওয়া যাবে না, এবং এইটাকেই বলছে যে এটা নাকি গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে, হ্যাঁ, এই আন্দোলন দাঁড় করানো হয়েছে। আমি আসলে, আমাকে একজন মানুষ তথ্য দেয় যে ডক্টর ইউনূস স্যার শেখ হাসিনার সময় প্রায় 50,000 কোটি টাকা তার গ্রামীণ ফোনে কর ফাঁকি দিয়েছে বিভিন্নভাবে। তো ওইটা আমি খুঁজতে খুঁজতে অনেকগুলো নিউজ পাইলাম, তথ্যসূত্র পাইলাম, বিভিন্ন মিটিং এর রেফারেন্স পাইলাম। যখন পাইলাম সেই তথ্যটা পেয়ে আমি তখন থেকে বললাম, আরে তার লোকটা যেহেতু রাষ্ট্রকে ফাঁকি দিচ্ছে, হ্যাঁ, তার দেশের মানুষকে ফাঁকি দিচ্ছে, তাই না? তো তখন আমার খারাপ লাগছে।
চুপ করেছিলাম, কিন্তু যখন দেখলাম যে সে ট্যাক্স বাড়াচ্ছে, তখন আমি নিলাম যে সে নিজের ট্যাক্স ফাঁকি দেয় এবং নিজের ট্যাক্স থেকে বাঁচতে চায়, নিজে 666 কোটি কর মাফ চায়। সে তারপর তার গ্রামীণ ফোন 25% থেকে জনগণের ভাগ 10%-এ নিয়ে আসে, আর সে বাংলাদেশকে ওন করে, বাংলাদেশকে মনে ধারণ করে। আমি যেরকম ধারণ করে লড়াই গেছি, একজন দেশপ্রেমিক মানুষ কর ফাঁকি দেবে বলেন, তখন আমি প্রথম থেকেই আমি একবারে ইনিশিয়াল লেভেল, আমার আগে ডক্টর ইউনূসকে মানে হলো তার সমালোচনা করছে এরকম বাংলাদেশে কেউ নাই। আই এম দ্য ফার্স্ট ওয়ান। এমনকি আওয়ামী লীগের মাহবুবুল হানিফ তাকে শুভেচ্ছা জানাইছে তাকে, কিন্তু আমি ক্রিটিসাইজ করছি এবং আমি এখনো তার ক্রিটিক্স। আমি আমার পজিশন নড়াইনি। আমি যেই পজিশনে ছিলাম সেই পজিশনে, এই পজিশনে থাকার কারণে আমাকে দালাল বলছেন এবং বলছেন ডক্টর ইউনূসের যে সমালোচনা করবে সে ভারতের দালাল। এই গল্প তৈরি করা হয়েছে। আজকে বাংলাদেশে এই সংকটটা কেন বলেন তো? শুধুমাত্র একটা তারিখের অভাবে এই সংকট। তারিখটা কি বলেন? নির্বাচনের তারিখ যদি ঘোষণা করা হতো তাহলে আজকে এই সংকট হতো না। একটা তারিখ ঘোষণা করে রাখলে কেউ টাল্টিপাল্টি করতে পারতো না। একটার পর একটা শর্ত দেওয়া, একটার পর একটা নাটক তৈরি করা, এগুলো কেউ করতে পারতো না। সবাই ওই নির্বাচন তারিখ অনুযায়ী প্রস্তুতি নিত।